হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। তো ফুড এসআই পরীক্ষা মোটামুটি আমাদের আর 40 দিন মতো রয়েছে। তো ভিশন ডাব্লিউবিসিএস চ্যানেলে কিন্তু 40 দিনের কিন্তু একটা 40 দিনের চ্যালেঞ্জ মানে 40 ডেজ চ্যালেঞ্জ ভিডিও আসবে, যেখানে তোমরা মোটামুটি 50টা সেট তোমাদের আপডেট করো। মানে যখন আমাদের পরীক্ষা খুব কাছাকাছি চলে আসবে, আমি এক এক দিনে 4-5টা করে সেট দিয়ে দেবো। এখন প্রত্যেক দিন সকাল 9টায় একটা করে তোমাদের সেট যাবে, এবং এই যে সেটটা থাকবে এটা কিন্তু ফুললি কিন্তু জিকের ওপর নির্ভর করে। ঠিক আছে, 50খানা সেট তোমরা পাবে। ফুললি জেনারেল স্টাডিজের যে পোর্শনটা রয়েছে ফুডে, দেখো 50-50 ওয়েটেজ থাকে। একটা হচ্ছে তোমাদের 50 মার্কসের ম্যাথ থাকে, 50 মার্কসের জিকে থাকে। তো এই জিকে পোর্শনের জন্য ডেলি তোমাদের থাকবে। এখানে তোমাদের যেটা করতে হবে, আমাদের ভিশন ডাব্লিউবিসিএস চ্যানেলে আসতে হবে প্রত্যেক দিন সকাল 9টায়। দেখো প্রতিদিন সকাল 9টায় আমি তোমাদের আপডেট করে দেবো। আজকে যেহেতু প্রথম দিন, অ্যানাউন্সমেন্ট ভিডিও একটু দেরি হচ্ছে, আমি তোমাদের আপডেট করব। এরপর প্রিমিয়ার করা থাকবে, এবং প্রত্যেকটা সেটে তোমাদের 50টা করে কোশ্চেন থাকবে, এবং এই কোশ্চেনগুলো থাকবে বাংলা মাধ্যমে, যেটা তোমাদের অনেকের ডিমান্ড ছিল, দাদা বাংলা মাধ্যমে কিছু দাও। কারণ আমাদের ডাব্লিউবিসিএস এর চ্যানেল, এবং এখানে কিন্তু আমরা মেনলি আমাদের কন্টেন্ট থাকে ইংলিশ মাধ্যমে। এবং ইংলিশ যারা রয়েছে তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। তো তোমরা যারা ইংলিশ আছো তাদের জন্য কি করেছি আমরা, সেটা আমি পরবর্তী স্লাইডে বলছি। এবার হচ্ছে তোমাদের এই জিকে অল সাবজেক্টের উপর তোমাদের 50টি করে প্রশ্ন থাকবে, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, তারপরে তোমাদের স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই পোর্শনগুলো তোমরা রিভাইজ করবে। দেখো অলরেডি তোমরা এতদিন ধরে পড়ছো, নতুন করে বলার কিচ্ছু নেই। তো সকলে কিন্তু তোমরা কিন্তু ভালো করে রিভিশন করবে। রিভিশন করার পর এই যে ভিডিও ক্লাসটা তোমরা পরপর দেখতে থাকবে। দেখে যে স্যার যে কোশ্চেনগুলো করাবেন সেগুলো তোমরা কি করবে, নিজে চেষ্টা করবে একটুখানি পরে। তারপর তোমরা কি করবে, আমাদের যে পিডিএফটা, এই ক্লাসের পিডিএফটা আমি কিন্তু তোমাদের জন্য কিন্তু সুকান্ত স্যার অনেক বেশি হার্ডওয়ার্ক করছে। তো আমি চাইবো ওনার রেসপেক্টে তোমরা কিন্তু আমি এই ভিডিওটা একটা লাইকের টার্গেট করে দিয়েছি। দেখো অনেকে কিন্তু দেখে বেরিয়ে চলে যায়, কিন্তু একটা লাইক দিলে পরে কি হবে, স্যারেরও ভালো লাগবে যে হ্যাঁ এতদিন ছেলে আমার এই ক্লাসের মধ্যে এনগেজ আছে। তো এই লক্ষ্যমাত্রা আমি রেখেছি 1000 জন। 1000টা লাইক কিন্তু তোমরা করবে। এই 1000টা লাইক যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এই ক্লাসের যে পিডিএফটা, এই ক্লাস পিডিএফটা আমি আমাদের ভিশন ডাব্লিউবিসিএস টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। মনে রাখবে 1000টার কম কিন্তু হবে না। তোমরা কিন্তু বন্ধুদের বলো, তোমরা নিজেরা করো, সমস্ত করো। স্যারের প্রতি একটা তোমাদের ট্রিবিউট জানাতে পারো যে হ্যাঁ এতজন ছেলে, আমরা বুঝতে পারবো যে এতজন ছেলে আমাদের এই ভিডিওটা দেখছে বা এটা লাইক করেছে। বা মোটামুটি তোমাদের এই ক্লাস পিডিএফটা আমি দেবো তখনই যখন তোমাদের 1000টা লাইক কিন্তু পূর্ণ হবে। ঠিক আছে, এবার এই পিডিএফটা কোথায় পাবো, ভিশন ডাব্লিউবিসিএস এর যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে এরকম সার্চ অপশন পাবে তোমাদের, সেখানে গিয়ে ভিশন ডাব্লিউবিসিএস লিখে সার্চ করলে পরও তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটা পেয়ে যাবে। তারপর নিচে দেখবে জয়েন অপশন থাকবে, ওখানে গিয়ে জয়েন করে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে যারা ইংলিশ মিডিয়ামে খুঁজছিল তাদের জন্য কি হবে, আমাদের একটা যে অ্যাপ ভিশন কম্পিটিটিভ এক্সাম, সেই অ্যাপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। প্লে স্টোরে গিয়েও তোমরা এই ভিশন কম্পিটিটিভ এক্সাম এই নামে সার্চ করলে পরে ওই অ্যাপটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওই অ্যাপে যাবে, ওই অ্যাপে যাওয়ার পর তোমরা রেজিস্টার করবে। রেজিস্টার করার পর দেখো এখানে একটা ফ্রি টেস্ট সেগমেন্ট দেখতে পাচ্ছ, এই ফ্রি টেস্ট সেগমেন্টে যাবে। এখানে আমি কি করবো, ইংলিশ মিডিয়ামে জিকে কোশ্চেন আমি এখানে তোমাদের টেস্ট হিসেবে দিয়ে দেবো। যারা ইংলিশ মিডিয়ামের জন্য আছো তারা এখানে অ্যাপের মাধ্যমে টেস্ট দাও। যারা বাংলা মিডিয়ামে আছো তোমরা কিন্তু আমাদের এই ক্লাসেসগুলো দেখো। এবং ক্লাসের যে পিডিএফটা অবশ্যই দরকার, কারণ এখানে 50টা কোশ্চেন আছে। খাতায় টুকতে গেলে তোমাদের এখন আর এই মুহূর্তে টুকতে পারবে না। কিন্তু আমি তোমাদের পিডিএফ তখনই যাব যখন ভিডিওটা 1000 লাইক হয়ে যাবে। বন্ধুদের মধ্যে শেয়ার করো, শেয়ার করে তাদের জানাও যে এরকম একটা ইনিশিয়েটিভ কিন্তু ভিশন ডাব্লিউবিসি তরফ থেকে এসছে, এবং তোমরা ক্লাসগুলো করো। কোশ্চেনগুলো একদম সেই লেভেলের কোশ্চেন আছে, পরীক্ষা আসার মতো, মানে পিএসসি পরীক্ষা আসার মতো কোশ্চেন আছে। তো তোমরা ভালো করে ক্লাসটা দেখো, এবং প্রতিদিন সকাল 9টায় আমি ক্লাসটা প্রিমিয়ার করে দেবো এবার থেকে, কাল থেকে। তো তোমরা 40 দিনের মোটামুটি আমাদের 50টা সেট আমি থাকবে, তো সেগুলো তোমরা ভালো করে গো থ্রু করো। ওকে, এরপর তোমাদের ক্লাস শুরু হচ্ছে। থ্যাংক ইউ। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজ থেকে শুরু করছি ফুড এসআই, যে আপকামিং পরীক্ষা রয়েছে তার ওপর প্রতিদিন এমসিকিউ সেশন। প্রতিদিন এমসিকিউ সেশন, যে এমসিকিউ সেশনে আমরা 50টা করে ইম্পর্টেন্ট জেনারেল নলেজ থেকে আলোচনা করব। কারণ আমরা জানি ফুড এসআই পরীক্ষায় জিকে পার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং টোটাল মার্কসের 50% মার্কস কিন্তু এই জিকে পার্ট থেকেই রয়েছে। আমরা বাংলা মাধ্যমেই আমাদের প্রত্যেকটা প্র্যাকটিস সেটা আলোচনা করব, যাতে করে তোমাদের জন্য এটা খুব সুবিধাজনক হয়ে ওঠে, খুব সুবিধা হয়। সেটাই আমরা আলোচনা করব। প্রত্যেকটা সাবজেক্টের 50টা করে, অর্থাৎ এক একটা ক্লাস মানে হচ্ছে এক একটা ফুল সেট পেয়ে যাচ্ছ তোমরা।
আমার সাথে সাথে তোমরাও কোয়েশ্চেন গুলোর উত্তর করার চেষ্টা করবে, যাতে করে তোমাদেরও লাভ হবে, বেনিফিটেড হবে প্রত্যেককে। শুরু করছি প্র্যাকটিস সেট 1। এবং এই যে সেটটা, অর্থাৎ এই যে আমরা পিডিএফটা দিচ্ছি, আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে ভিশন ডাব্লিউবিসিএস, এই চ্যানেলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। এবং পিডিএফ এর জন্য ভিশন ডাব্লিউবিসিএস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, এবং যার লিংক এই ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। তার মানে এক একটা ক্লাস মানে কিন্তু মাথায় রেখো তোমরা এক একটা সেট পাচ্ছ, অর্থাৎ 50 দিনে 50টা জিকে যদি প্র্যাকটিস করো, তাহলে এখান থেকেই তোমরা 2500 জেনারেল নলেজ কোয়েশ্চেন পাচ্ছ, যা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সে কথা মাথায় রেখেই সেটগুলো তৈরি করা হয়েছে। চলে আসছি প্রথম প্রশ্ন। আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? তোমরা উত্তর বলবে বা চেষ্টা করো। আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? সাইরাস, সক্রেটিস, দারায়ুস, অ্যারিস্টটল। আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? আমরা জানি আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের শিক্ষাগুরু। এবং অ্যারিস্টটল হলেন সেই বিখ্যাত গ্রিক দার্শনিক এবং বিজ্ঞানী, গ্রিসের বিখ্যাত দার্শনিক এবং বিজ্ঞানী। এই অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের শিক্ষাগুরু। পরবর্তী প্রশ্ন চলে আসি। নিচের কোন শাসক শ্রেণিক এই উপাধিটা নিয়েছিলেন? শ্রেণিক এই উপাধিটা কোন শাসক নিয়েছিলেন? বিম্বিসার, অজাতশত্রু, ধনানন্দ, মহাপদ্মনন্দ। কোন শাসক শ্রেণিক উপাধি নিয়েছিলেন? প্রত্যেকে চেষ্টা করবে উত্তর কি হবে বলা। শ্রেণিক উপাধিটি কার ছিল? শ্রেণিক উপাধি ছিল বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। দুটো প্রশ্ন খুব আসে, একটা শ্রেণিক একটা কুনিক। এই উপাধিগুলো থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন আসে। এই বিম্বিসার হর্যঙ্গ বংশের রাজা, আমরা জানি বিম্বিসার ছিলেন হর্যঙ্গ বংশের রাজা। 3 নম্বর প্রশ্ন। নিচের কোন মহাজনপদ সুতির কাপড় ও ঘোড়ার বাজারের জন্য বিখ্যাত? সুতির কাপড় এবং ঘোড়ার মার্কেট। ওকে, আমরা জানি 16টি মহাজনপদ ছিল। এর মধ্যে কোনটি ফেমাস ছিল কাপড় ও ঘোড়ার বাজারের জন্য? কাশী, কৌশল, মৎস্য, অঙ্গ। চেষ্টা করো কোনটা সুতির কাপড় ও ঘোড়ার বাজারের জন্য বিখ্যাত ছিল। সেই মহাজনপদটি কোনটি? সেই মহাজনপদটি হলো কাশী। কাশী সুতির বস্ত্রের জন্য অত্যন্ত ফেমাস ছিল, এবং ঘোড়ার বাজার বিশেষ করে। ওকে। এবং এই মহাজনপদ গুলোর মধ্যে এখানকে কেন্দ্র করে একটা যে বিজনেস বা ট্রেডিং, এটা গড়ে উঠেছিল। আমরা জানি এই যে মহাজনপদের কনসেপ্টটা, এটা আমরা ভারতবর্ষের কি বলি, সেকেন্ড আরবান সিভিলাইজেশন, দ্বিতীয় নগরায়ন। আমরা প্রথম যেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কে আমরা বলে থাকি প্রথম নগরায়ন বা ফার্স্ট আরবান সিভিলাইজেশন, সেই মহাজনপদ গুলোকে আমরা কি বলি? সেকেন্ড আরবান সিভিলাইজেশন, সিভিলাইজেশন বলে থাকি। নেক্সট প্রশ্ন। মেঘদূতম কে লিখেছিলেন? মেঘদূতম কার লেখা? বাণভট্ট, কালিদাস, হুমায়ুন কবির কি জয়দেব? কার লেখা মেঘদূতম? এটা মোটামুটি মেঘদূতম ওই ধ্রুপদী সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা, সংস্কৃত ভাষায় লেখা। কে লিখেছিলেন? কে লিখেছিলেন? সঠিক উত্তর হবে কালিদাস। কালিদাস। কালিদাসের মেঘদূতম, শকুন্তলম, এই যে বিখ্যাত বিখ্যাত লেখা, সংস্কৃত ভাষার এক দক্ষ কবি কালিদাসের লেখা। নেক্সট প্রশ্ন। দিন ই ইলাহি ছিল আকবরের চরমতম নির্বুদ্ধিতার নিদর্শন। কে বলেছেন? ফৈজি, এলিয়ট, ভিনসেন্ট স্মিথ, নাকি বদাউনি? প্রত্যেকে চেষ্টা করবে। দিন ই ইলাহি, এই যে সর্বধর্ম সমন্বয়ের কথা, সর্বধর্ম সমন্বয়,
আমরা প্রত্যেককে এই প্রশ্নটাতেই অভ্যস্ত যে দিন ই ইলাহি কে প্রবর্তন করেছেন, কিন্তু বর্তমান কোয়েশ্চেন ট্রেন্ড যদি দেখো তাহলে কিন্তু ওই কে প্রবর্তন করেছেন ওখানের প্রশ্ন নয়, দেখো একটা কোটেশন করে দিচ্ছে যেটা একটা চরম নির্বুদ্ধিতার নিদর্শন। এ কথা কোন ঐতিহাসিক তার মন্তব্যে বলেছেন? কে বলেছেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছিলেন। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, লীলাবতীর ফরাসি অনুবাদ কে করেছিলেন? লীলাবতীর ফরাসি অনুবাদ কে করেছিলেন? ফৈজি, দারা, আবুল ফজল নাকি আবু তালিব কালিম? লীলাবতীর ফরাসি অনুবাদ কে করেছিলেন? লীলাবতীর ফরাসি অনুবাদ করেছিলেন, অ্যাকচুয়ালি লীলাবতীর কিন্তু অরিজিনাল যদি বলে লেখক কে, অরিজিনালি লীলাবতীর লেখক হচ্ছেন ভাস্করাচার্য। ভাস্করাচার্য। এখন এখানে আমাদের জানতে চাই যে ফরাসিতে অনুবাদটা কে করেন? ফরাসি অনুবাদটা কে করেছিলেন? ফৈজি। রাইট আনসার ফৈজি। তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে আমার সাথে সাথে, তাহলে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কোথায় কে ছিলেন? ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, সিকান্দার লোদি? কে ছিলেন আগ্রা শহরের প্রতিষ্ঠাতা? ওকে, কে ছিলেন? সিকান্দার লোদি ছিলেন প্রতিষ্ঠাতা, লোদি বংশের সুলতান। ওকে, বহল্লুল খান লোদির পর তিনি সিংহাসনে বসেছিলেন। নেক্সট বলেছে তোমার রাজবংশের অধীনে তাদের প্রথম রাজধানী কোথায় ছিল? তোমার রাজবংশদের প্রথম রাজধানী কোথায় ছিল? ত্রয়কার, ময়াকার, র অনেকে বলে, অনেকে টোমার বলে, ইংরেজিতে TOMAR। তোমর রাজবংশের অধীনে প্রথম রাজধানী, ফার্স্ট ক্যাপিটাল কোথায় ছিল? দিল্লি, পাটলিপুত্র, কলকাতা নাকি তক্ষশিলা? কোথায় ছিল প্রথম রাজধানী? প্রথম রাজধানী এই ছিল, বলো তোমরা, কোথায়? দিল্লি। রাইট আনসার দিল্লি, প্রথম রাজধানী ছিল দিল্লিতে। নেক্সট বলেছে নিম্নের কোন জোটটি সঠিক? অর্থাৎ প্রথম জোড়ের সঙ্গে দ্বিতীয় জোড়ের কোনো না কোনো একটা রিলেশন আছে, যে রিলেশনের জন্য আমরা বলতে পারবো কোন জোটটি সঠিক। বলছে মালব্য জায়গা, বিটল ভাই প্যাটেল ও মালব্য, মতিলাল নেহেরু ও মালব্য, মালব্য মিন্স মদন মোহন মালব্যের কথা বলা হচ্ছে, এবং সিআর দাস এবং মতিলাল নেহেরু, কোন জোটটি সঠিক? 9 নম্বর প্রশ্ন, কি আনসার হবে? একজনের সঙ্গে অন্যজনের বিষয়টাকে দেখে তোমাকে এই আনসারটা করতে হবে যে কোন জোটটি সঠিক। সেটা হচ্ছে সিআর দাস এবং মতিলাল নেহেরু। আমরা জানি এই দুই বিখ্যাত ব্যারিস্টার যারা কি প্রতিষ্ঠা করেছিলেন, এনাদের দুজনার প্রচেষ্টায় কি হয়েছিল? 1923 সালে স্বরাজ দল, স্বরাজ্য দল প্রতিষ্ঠা হয়েছিল। যে স্বরাজ্য দলের অবজেক্টিভ কি ছিল? যে ভারতবর্ষের সংবিধান তৈরিতে ভারতীয়দের অংশগ্রহণ, পার্টিসিপেশন, সেখানে তাদের মত রাখবে এই স্বরাজ্য দল ফরমেশনের মাধ্যমে। পরের প্রশ্ন, দীপাবলি ডিক্লারেশন বা দীপাবলি ঘোষণাপত্র কে করেছিলেন? খুব ভালো প্রশ্ন। 1929 সালে লর্ড আরউইন, 1940 সালে লর্ড লিথগো, 1930 সালে মহাত্মা গান্ধী, 1941 সালে সুভাষচন্দ্র বোস। দীপাবলি ডিক্লারেশন বা দীপাবলির ঘোষণাপত্র কে করেছিলেন? চেষ্টা করো উত্তর দিতে। দীপাবলি ডিক্লারেশন কিন্তু পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, এবং এই দীপাবলি ডিক্লারেশনে যদি যে কোনো একটা যদি তোমার মনে থাকে সাল, তাহলে তোমার অবশ্যই পরের নামটা খুব একটা ফ্যাক্ট হবে না, যদিও পাশাপাশি দেওয়া রয়েছে। সেটা হচ্ছে 29 এবং 30 নাকি 40 41। এটা একটু সালটা মনে রাখতে পারলেও এটা উত্তরটা পেরে যাবে, যে দীপাবলি ডিক্লারেশন 1929 সালে লর্ড আরউইন, লর্ড আরউইন দীপাবলি ডিক্লারেশন ঘোষণা করেছিলেন। লর্ড আরউইন এটা ঘোষণা করেছিলেন। নেক্সট প্রশ্ন বলছে নিম্নের বিষয়গুলোকে কালানুক্রমে সাজাও, মানে কোন ঘটনার পর কোন ঘটনা? ডান্ডি মার্চ,
সাইমন কমিশন, পুনা চুক্তি, গান্ধী আরোইন চুক্তি? এই উত্তরটা সেই পারবে যিনি যে এই ঘটনাগুলো ভারতবর্ষের ইতিহাসে কবে কবে ঘটেছিল, এটা পেরে গেলে এই উত্তর তাকে আর বলে দিতে হবে না। যে প্রথম কোনটা হবে, আমাদের প্রথম চিন্তা করতে হবে এই ঘটনাগুলোর মধ্যে সব থেকে প্রথমে 1927 সাইমন কমিশন ভারতবর্ষে আসা। 1927 সাইমন কমিশন মানে শুরু হবে অপশন কি দিয়ে? অবশ্যই অপশন 2 দিয়ে শুরু হবে। তাহলে 2 দিয়ে যদি শুরু হয় তাহলে আমার এ এবং বি এর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে, তাহলে আমি এই দুটোকে কেটে বাদ দিলাম। তার মানে এরপরে আমি দেখছি দুটো অপশনই 2 এর পরে একই আছে। ঠিক আছে, তার মানে তারপরে ডান্ডি মার্চ। এখন পুনা চুক্তি আর গান্ধী আরোইন চুক্তি কোনটা আগে হয়েছিল এটা বলতে পারলেই উত্তর হয়ে যাবে। তাহলে পুনা চুক্তি এবং গান্ধী আরোইন চুক্তির মধ্যে আগে কোনটা? গান্ধী আরোইন চুক্তি। তার মানে আমার অপশন 2 1, তারপরে 4, মানে অপশন বি রাইট আনসার। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখন কিছু জটিল যে প্রশ্নগুলো টাইপস পরীক্ষায় আসছে, এই প্যাটার্ন গুলোকে কিন্তু ফলো করা হচ্ছে। তার কারণ এগুলো তুমি সাল সম্পর্কে সঠিক আইডিয়া থাকলে তবেই উত্তর করতে পারো। নেক্সট বলেছে, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে বি আর আম্বেদকরের সঙ্গে কোন দাবি নিয়ে গান্ধীজির সংঘাত হয়েছিল? মন্ত্রিসভায় দলিতদের সংরক্ষণ, দলিতদের জন্য পৃথক নির্বাচন, সরকারি চাকরিতে দলিতদের জন্য সংরক্ষণ, দলিতদের জন্য পৃথক নাগরিকত্বের মর্যাদা। আমরা জানি এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকেই কিন্তু একমাত্র জাতীয় কংগ্রেস যোগদান করেছিল, বাদ বাকি কোনো গোলটেবিল বৈঠকে কিন্তু জাতীয় কংগ্রেস যোগদান করেনি। যোগদান করার পর ভারতবর্ষের ডিপ্রেস ক্লাস লিডার অর্থাৎ আম্বেদকরের সাথে গান্ধীজির যে মতানৈক্য, সেই মতানৈক্য কোন বিষয়ের উপর হয়েছিল সেটাই আমাদের প্রশ্ন। বলো উত্তর কি হবে? মন্ত্রিসভায় দলিতদের সংরক্ষণ না, উনি কি চেয়েছিলেন? সেপারেট ইলেকশন, দলিতদেরও সেপারেট ইলেকশন। তাই অপশন বি রাইট আনসার। ওকে, নেক্সট প্রশ্ন 13। বলছে নিচের কোন ব্রিটিশ মহলওয়ারি ব্যবস্থা, আমাদের পরীক্ষায় এই দুটো ব্যবস্থা থেকে খুব প্রশ্ন আসে, একটা মহলওয়ারি ব্যবস্থা, একটা রায়তওয়ারি ব্যবস্থা। তো মহলওয়ারি ব্যবস্থা সঙ্গে কে যুক্ত ছিলেন? আর এম বার্ড, স্যার জন লরেন্স, উইলিয়াম কেরি, স্যার আলেকজান্ডার কানিংহাম। কে যুক্ত ছিলেন মহলওয়ারি সিস্টেমের সঙ্গে? তোমরা চেষ্টা করো উত্তর দেওয়ার কি হবে। মহলওয়ারি ব্যবস্থার সঙ্গে কে যুক্ত ছিলেন? কে ছিলেন? আর এম বার্ড ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন বলেছে, জমিদারি ব্যবস্থা নিম্নের কোন ফলাফলটি ব্রিটিশদের পক্ষে সুফলদায়ক ছিল না? কি ব্যবস্থায়? জমিদারি সিস্টেমে কোন ফলাফল ব্রিটিশদের জন্য খুব একটা সুখকর ছিল না? রাজস্বের স্থায়িত্ব, অর্থনৈতিক স্টেবিলিটি, রাজনৈতিক মিত্রতা প্রতিষ্ঠা, রাজস্ব প্রশাসনের ব্যয়। জমিদারি ব্যবস্থার জন্য ব্রিটিশদের পক্ষে সুখকর ছিল নাকি? তারা যে ট্যাক্স, সেই ট্যাক্সের স্টেবিলিটিটা পাচ্ছিল না জমিদারদের কাছ থেকে। তাই জমিদারি ব্যবস্থা যে বিশাল একটা কিছু ফ্রুটফুল তা হয়নি। ভারতবর্ষের বেশিরভাগ লৌহ আকরিক কোন শ্রেণীর? লৌহ আকরিক কোন শ্রেণীর? বলছে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিগোনাইট, সিডেরাইট। লৌহ আকরিক কোন শ্রেণী? এটা হচ্ছে, আমরা জানি এমনিতেই লোহার যে আকরিকটা সব থেকে পরিচিত সেইটাই উত্তর হবে। কোনটা সব থেকে পরিচিত বলো? সেটা হচ্ছে ইয়াস, রেড হেমাটাইট। তাহলে রেড হেমাটাইট হচ্ছে সেই লৌহ আকরিক। নিম্নের কোনটি হিমালয়ের বনভূমি উদ্ভিদ নয়? মানে হিমালয় পার্বত্য অঞ্চলে এগুলোর মধ্যে কোনটাকে দেখা যায় না? দেওদার, চির, সেগুন, সাইপ্রাস। কোনটাকে দেখা যায় না? কোনটা দেখা যায় না হিমালয়ের বনভূমিতে? এটা হচ্ছে সাইপ্রাস। পরের প্রশ্নটা পরীক্ষায় খুব আসে, অপারেশন ফ্লাড। আমাদের শুনলেই মনে হয় বন্যা বন্যা একটা ব্যাপার। কোন সাথে যুক্ত? দুধ, গম,
বন্যা, জল। অপারেশন ফ্লাড খুব পরীক্ষায় আসে, যে অপারেশন ফ্লাড রিলেটেড উইথ বন্যা। বন্যা ভাবলেও কিন্তু বন্যা নয়, এটা হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট। ডেয়ারি প্রোডাক্ট, বিশেষত দুধ উৎপাদন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট বলেছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা। জাহাজ নির্মাণকারী সংস্থা কোনটা? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা কোনটা? গার্ডেন রিচ ওয়ার্কশপ, কলকাতা, হিন্দুস্তান শিপইয়ার্ড বিশাখাপত্তনম, মজাগাঁও ডাক মুম্বাই, নাকি কোচিন শিপইয়ার্ড কোচি? বৃহত্তম জাহাজ নির্মাণ সংস্থা ভারতবর্ষের কোনটা? বলো কি উত্তর হবে? সব থেকে বড় জাহাজ নির্মাণ সংস্থা হচ্ছে কোচিন শিপইয়ার্ড। নেক্সট বলেছে আদমশুমারি 2011 অনুযায়ী কোন রাজ্যের জনঘনত্ব, পপুলেশন সব থেকে কম? ভারতবর্ষের জনঘনত্ব সব থেকে কম অ্যাকর্ডিং টু লাস্ট সেন্সাস 2011। জম্মু কাশ্মীর, বিহার, অরুণাচল প্রদেশ, নাকি মণিপুর? সব থেকে কম জনঘনত্ব সেই রাজ্যটাই উত্তর যেখানে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 17 জন। কোথায়? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অপশন সি রাইট আনসার। মহারাষ্ট্র রাজ্যে, দেখো এখানে আমরা অপশন গুলো দেখতে পাচ্ছি, মূলত মানে কোন মাটি দেখা যায়, তাই না প্রশ্নটা? কোন মাটি দেখা যায়, যে মহারাষ্ট্র রাজ্যে মাটির প্রকৃতি কি? লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, ক্ষারীয় মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। মহারাষ্ট্রে তুমি কাকে দেখতে পাবে? উত্তর লোহিত, ল্যাটেরাইট, ক্ষারীয়, কৃষ্ণ। রাইট অ্যান্সার মহারাষ্ট্রে। Yes, মহারাষ্ট্র মানেই আমরা জানি এই অঞ্চলে প্রচুর কালো মাটি দেখা যায়, যে মাটি উচ্চ ফলনে সক্ষম মাটি, মাটির নাম কৃষ্ণ মৃত্তিকা। অপশন ডি। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের কাজের অন্তর্ভুক্ত নয়, মানে এই কাজটা রিজার্ভ ব্যাংক করে না। বাণিজ্যিক ব্যাংক, ঋণের যোগানের নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার সংরক্ষণ, কৃষকদের প্রত্যক্ষভাবে ঋণ প্রদান করা। এটা রিজার্ভ ব্যাংকের কোনটা কাজ নয়? বলো রাইট আনসার কি হবে? দেখো রিজার্ভ ব্যাংকের কাজ নয় বলেছে। দেখো রিজার্ভ ব্যাংক কি ডিরেক্টলি আমাদের সাথে কোনোভাবে যুক্ত? ডিরেক্টলি না, প্রত্যক্ষভাবে কোনোভাবেই সে কিন্তু জনগণের সাথে তোমার ডিরেক্ট কোনো ট্রানজাকশন হবে না, তাই জন্য প্রত্যক্ষভাবে ঋণ দেওয়াও তার কাজ নয়। 23 প্রশ্ন, নিচের কোন ধরনের লেনদেনের ক্ষেত্রে আইজিএসটি আরোপ করা হয়? আমরা তিনটি ধরনের জিএসটির কথা শুনেছি, স্টেট জিএসটি, সেন্ট্রাল বা সিজিএসটি, আর ইন্টারমিডিয়েট যেটা আইজিএসটি। এই তিনটে, এসজিএসটি, সিজিএসটি, আইজিএসটি। তো আইজিএসটি কখন আরোপ করা হয়? অন্তরাজ্য, নাকি আন্তঃকেন্দ্র শাসিত অঞ্চল, নাকি অন্তর্দেশীয়? কোন ধরনের ক্ষেত্রে আইজিএসটি? এটা অন্তর্দেশীয়। কোনটি? সেটা হচ্ছে আইজিএসটি আমাদের দেশের মধ্যে বিটুইন টু স্টেট এটাকে আরোপ করা হয়, তাই অন্তরাজ্য রাইট আনসার। 23 প্রশ্নের আনসার বলো। ভারত ভাগের সময় কতগুলো দেশীয় রাজ্য ছিল? মানে তখন যে কনসেপ্ট ছিল দেশীয় রাজ্যের, সেই অনুযায়ী কতগুলো দেশীয় রাজ্য ছিল? উত্তরে অপশনে হচ্ছে 555, 558, 560, 562। ওকে, তো কতগুলো ছিল? স্বাধীন যখন হয় তখন অ্যাকচুয়ালি ভারতবর্ষে 500, এখানের অপশন অনুযায়ী আমাদের 562কে আনসার করতে হবে, কিন্তু স্বাধীনতার সময় 565টি, এটিও তুমি অনেক জায়গায় অপশনে দেখতে পাবে। 565টি রাজ্য এবং 17টি প্রদেশ। তাহলে আমাদের যেহেতু এখানে 565 অপশনে নাই,
তাহলে 565 নিকটবর্তী 62, তাই আমরা 62কে অ্যান্সার হিসাবে নিলাম। ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কি? পলিটি থেকে প্রশ্ন। রাজনৈতিক ক্ষমতার সোর্স কি? জনগণ, সংবিধান, সংসদ নাকি রাজ্য বিধানসভা? রাজনৈতিক ক্ষমতার মেন সোর্স কে, বা রাজনৈতিক ক্ষমতার মেন সোর্স কি? রাজনৈতিক ক্ষমতা কার হাতে? জনগণের হাতে। তাই মেন সোর্স জনগণ। কারণ আমাদের দেশের সে রাজ্য বিধানসভার ক্ষেত্রে এমএলএ বা দেশের লোকসভার ক্ষেত্রে এমপি, এরা কি ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য কমন পিপল। কমন পিপল। নেক্সট প্রশ্ন বলছে, এক নায়কতন্ত্র সম্ভব কোন ধরনের রাষ্ট্রের ক্ষেত্রে? এক নায়কতন্ত্র সম্ভব একদলীয় রাষ্ট্র, দ্বিদলীয় রাষ্ট্র, বহুদলীয় রাষ্ট্র নাকি দুই বা বহুদলীয় রাষ্ট্র? এক নায়কতন্ত্র অর্থাৎ একজনের প্রধান, তার কথাই শেষ কথা। এক নায়কতন্ত্র। তাহলে এক নায়কতন্ত্র কখন হবে? যদি সিঙ্গেল পার্টির কনসেপ্ট হয়, অর্থাৎ রাজার কথাই শেষ কথা, রাজা ছাড়া আর কেউ কথা বলবে। নেক্সট বলেছে আরবিআই অ্যাক্ট, ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক আইন, এটাই হচ্ছে আরবিআই অ্যাক্ট। আরবিআই অ্যাক্ট কবে পাস হয়? 1947 সাল, 48 সাল, 34 সাল, 35 সাল? আরবিআই অ্যাক্ট কবে পাস হয়? 26-এর প্রশ্ন। আমরা জানি ভারত সরকার আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা হলো? 1935 সালে। তাহলে একটা কিন্তু 34, আমাদের যেন ওটা ঘুলিয়ে না যায়, একটা 34 প্রতিষ্ঠা বা ফাউন্ডেশন ইয়ারটা কিন্তু 35। নেক্সট, যে ধরনের বাজেটে প্রতি আর্থিক বছরের শুরুতে সমস্ত সরকারি ব্যয়ের পুনর্মূল্যায়ন করা হয়, সেইটাকে কি বলছে? ফ্রেশ বাজেট, ঘাটতি বাজেট, পারফর্মিং বাজেট নাকি জিরো বেসড বাজেট? কিসের বলেছে? প্রতি বছরের আর্থিক বছরের শুরুতে সরকারি ব্যয়ের পরিমাপ করা হয়, প্রতি বছরে বা প্রতি আর্থিক বছরের। এটাকে আমরা কি বলি বলো? ফ্রেশ বাজেট, ঘাটতি বাজেট, পারফরমেন্স বাজেট নাকি জিরো বেসড বাজেট বা শূন্য ভিত্তিক বাজেট? রাইট আনসার জিরো বেসড বাজেট বা শূন্য ভিত্তিক বাজেট। নেক্সট আমরা ফিজিক্সের একটা প্রশ্নে চলে আসব। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আলো যাতায়াত করে লঘু থেকে ঘন মাধ্যমের দিকে, তীব্রতায় কোনো ক্ষয় হয় না। ঘন থেকে লঘু মাধ্যমের দিকে, তীব্রতার কোনো ক্ষয় হয় না। মনে রাখবে কিন্তু ভালো করে অপশন গুলো দেখো। লঘু থেকে ঘন মাধ্যমে তীব্রতার ক্ষয় হয়, ঘন থেকে লঘু মাধ্যমে তীব্রতার ক্ষয় হয়। তাহলে আমাদের প্রথম জানতে হবে, বলো কি উত্তর হবে? এটা যদি আমরা জানি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যায়, তাহলে আমার চারটে অপশনের মধ্যে দুটো বাদ চলে যাবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সব সময় কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যায়? কখন? ঘন থেকে লঘু। তাহলে যদি ঘন থেকে লঘু হয়, তাহলে আমার উত্তরটা কি হবে? বি অথবা ডি, এ দুটোর মধ্যে উত্তর হবে এসি বা। তাহলে কিসে যাওয়া আসা করে? কোনো ক্ষতি না করে, অপশন বি রাইট আনসার। পুকুরের মধ্যে একটি পাথর ছুঁড়লে জলের উপরিতলে, ধরো পুকুরে পাথর ছুঁড়লে কি হবে? জলগুলো ছড়িয়ে পড়বে। এটা কোন ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য, তির্যক নাকি উভয়ই নাকি কোনো তরঙ্গ সৃষ্টি হয় না? পুকুরে ঢেলা মারছো, আমরা কি জানি? এই এই পুকুরের ঢেল ছুঁড়লে এই আস্তে 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 এটা বড় হতে হতে একটা সার্টেন টাইম পর মিলিয়ে যায়, অর্থাৎ দুই ধরনের তরঙ্গই সৃষ্টি হয়। 30
একটি তুলিকে জলে ডুবিয়ে রাখলে দেখা যায় তুলির পশমগুলি এক জায়গায় জড়ো হয়ে গেছে, মানে মনে হবে তুলিতে যেন লেগে গেছে। কোন ধর্ম? জলের পৃষ্ঠটান, সান্দ্রতা, তুলির ইলাস্টিসিটি, নাকি বাতাস ও জলের উষ্ণতার তারতম্যের জন্য পশমগুলো কাছে হয়ে যাবে? বা দেখবে কি কাজ, এই অ্যাকচুয়ালি ধর্মটা কি? ধর্মটা হচ্ছে পৃষ্ঠটানের জন্য। এই এই পৃষ্ঠটান ধর্ম কি করে? সব সময় একটা গোলাকৃতির ফরমেশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে সালফিউরিক অ্যাসিড আমরা সংকেত জানি H2SO4, বলছে এটা এক ক্ষারকীয়, দ্বিক্ষারকীয়, ত্রিক্ষারকীয় নাকি চতুক্ষারকীয়? সালফিউরিক অ্যাসিড, দেখো আমরা এটাকে ভাঙলেই পেয়ে যাব যে H2SO4, তাহলে কি হবে? টুয়াইস H প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে কি হচ্ছে? দ্বিক্ষারকীয়, অপশন বি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, নিম্নের গ্যাসগুলির মধ্যে সব থেকে বিষাক্ত গ্যাস কোনটা? কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাই অক্সাইড নাকি ক্লোরিন? সব থেকে ক্ষতিকর বা সব থেকে বিষাক্ত কোনটা? আমাদের দেহের পার্সপেক্টিভে সব থেকে বিষাক্ত হচ্ছে কার্বন মনোঅক্সাইড, যেটা কিসে উৎপন্ন হয়? জ্বালানির অসম্পূর্ণ দহনে। নেক্সট প্রশ্ন বলছে গোবর গ্যাসে কোন গ্যাস প্রচুর পরিমাণে থাকে? গোবর গ্যাস জানি আমরা জৈব, কি থাকে বেশি? কার্বন ডাই অক্সাইড নাকি মিথেন নাকি অক্সিজেন নাকি হাইড্রোজেন? গোবর গ্যাসে কোনটা প্রচুর পরিমাণে থাকে? কি থাকে? গোবর গ্যাসটা একদম কি, এটা একদম পিওর গোবর পচিয়ে দিলে জৈব। জৈব মানে সেখানে কি থাকবে? অপশন বি মিথেন গ্যাসের উপস্থিতি বেশি পরিমাণ থাকে। নেক্সট বলেছে দুটি অস্থি একে অপরের সাথে এক রকমের সংযোগকারী টিস্যু দিয়ে যুক্ত থাকে, সেই টিস্যুটার নাম কি? তাহলে দুটো অস্থি, এই একটা অস্থি, এই একটা অস্থি, এদের মাঝে একটা সংযোগ রয়েছে, যোগ রয়েছে, এটার কি নাম বা একে কি বলে? টেন্ডন, কার্টিলেজ, ম্যাট্রিক্স নাকি লিগামেন্ট? একে কি বলে? কি বলে? দুটি অস্থি যেখানে, মনে রাখবো কিন্তু আমরা অস্থি, বলো রাইট আনসার কি? ইয়াস, লিগামেন্ট ইজ দ্য রাইট আনসার। যেখানে অস্থি সংযোগ থাকে দ্যাট ইজ লিগামেন্ট বলা হয়। 35-এর প্রশ্ন, নিম্নলিখিত কোন অস্থি মানুষের কানের অংশ নয়, মানে এটা কানে থাকে না? ইনকাস, মেলিয়াস, স্টেপিস, ফিমার। এই প্রশ্ন বহুবার বহু রকম ফর্মে আসে। মানুষের কানের সব থেকে ছোট অস্থিটার নাম কি? ওকে, দেখো এই যে তিনটেই, এই তিনটেই কোথায় আছে? কানে। আমরা কি জানি? এই তিনটে কানের সব থেকে ক্ষুদ্রতম অস্থি। তাহলে কানে কোনটা নয়? দ্যাট ইজ ফিমার। এটা আমাদের দেহের যে সর্ববৃহৎ অস্থি ফিমার, সেটার কথা বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন কি আছে? মানব দেহে স্বাভাবিক রক্তচাপের মান কত, মানে স্বাভাবিক ব্লাড প্রেশারের মান কত? 120/80 mmHg, 110/70, 140/80, 110/60। এটাকে আমরা কি অনুপাত বলি? SP/DP। সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার নর্মাল কত? 120/80 mmHg। ওকে, তাহলে উত্তর হচ্ছে অপশন এ রাইট আনসার। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শিবাজি মহারাজের বিখ্যাত মূর্তি কোথায় উন্মোচন করলেন? শিবাজি মহারাজের মূর্তি কোথায় উন্মোচন করলেন? পুনে মহারাষ্ট্র, কুপওয়ারা জম্মু কাশ্মীর, মুম্বাই মহারাষ্ট্র নাকি নয়াদিল্লি? কোথায় উদ্বোধন করলেন একনাথ শিন্ডে? কোথায় উদ্বোধন করলেন? জম্মু কাশ্মীরের কুপওয়ারা জম্মু কাশ্মীরে উদ্বোধন করলেন শিবাজি মহারাজের বিখ্যাত মূর্তি। কোন বিভাগ নিতা আম্বানি ইউনিসেফ গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড কোন বিভাগে পেলেন 2023? ইউনিস, UNISPF, শিক্ষা, খেলাধুলা,
জনহিতকর সামাজিক দায়বদ্ধতা নাকি প্রযুক্তিগত অগ্রগতি? কোন বিষয়ে নীতা আম্বানি পেলেন? নীতা আম্বানির বিষয় ছিল জনহিতকর এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা। চলে আসো 39 নম্বর প্রশ্নে। বহুল প্রচলিত অ্যানুয়াল মাছাইল মাতা যাত্রা কোথায় অনুষ্ঠিত হয়? যাত্রা কোথায় অনুষ্ঠিত হয়? এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জম্মু কাশ্মীরের কিয়াসওয়াত জেলায়। জম্মু কাশ্মীর মানে অপশন ডি আনসার। কোন জেলায় হয়েছে এটা? কিশতওয়ার জেলা। নেক্সট প্রশ্ন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী আন্টার্কটিকার সমুদ্রের বরফের রেকর্ড স্তর কত? আমরা জানি আন্টার্কটিকার বরফ গলতে শুরু করেছে, রেকর্ড স্তর কত বলতে শুরু করেছে? 12.2, 14.2, 16.7, 18.5 মিলিয়ন বর্গ কিমি। কত? রাইট আনসার ইয়াস, বি ইজ দ্য রাইট আনসার, 14.2 মিলিয়ন বর্গ। নেক্সট প্রশ্ন। ভারতের নোবেল পুরস্কার জয়ী অমর্ত্য সেন কোন ক্ষেত্রে তার কাজের জন্য বিখ্যাত? পদার্থবিদ্যা, রসায়ন, অর্থনীতি, পরিবেশ সুরক্ষা। ওকে, নোবেল পুরস্কার জয়ী অমর্ত্য সেন কোন ক্ষেত্রের জন্য বিখ্যাত? আমরা জানি অমর্ত্য সেন মানেই হচ্ছে বিহেভিয়ারাল ইকোনমি, ইকোনমিক্স এর সেই বিখ্যাত তত্ত্ব বিহেভিয়ারাল ইকোনমি, অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। 41-এর সি আনসার। 42, ঝুমারা নৃত্যটি ভারতবর্ষের কোন রাজ্যের লোকনৃত্য? ঝুমারা নৃত্যটি ভারতবর্ষের কোন রাজ্যের লোকনৃত্য, ফোক ডান্স? কোন রাজ্যের? সেটা হচ্ছে ঝুমারা হচ্ছে উড়িষ্যা। নেক্সট প্রশ্ন। রাজা রবি বর্মা খুব বিখ্যাত নাম, কোন শিল্পের সঙ্গে যুক্ত? চেষ্টা করো। চিত্রশিল্প, নাটক, সঙ্গীত, খেলাধুলা। রাজা রবি বর্মা কোন সঙ্গে যুক্ত? রাজা রবি বর্মা হচ্ছেন পেন্টার, চিত্রকলার সঙ্গে যুক্ত। রবি ঠাকুর তার ছদ্মনাম, যে ছদ্মনামের আড়ালে তিনি লেখালেখি করতেন, মানসিংহ, পরশুরাম, বনফুল, বীরবল। রাইট আনসার কি হবে? রবি ঠাকুরের ছদ্মনাম আমরা প্রত্যেকটা বাঙালি মোটামুটি জানি, যিনি যে ছদ্মনামটা খুব ব্যবহার করতেন, ভানু সিংহ। বিখ্যাত বাঙালি চরিত্র নন্টে ফন্টের রচয়িতাকে, স্রষ্টাকে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, সব করাই দেখো নারায়ণ দিয়ে দেওয়া হয়েছে, নারায়ণ সান্যাল, নারায়ণ সিকদার। নন্টে ফন্টের রচয়িতা হলেন কে? নন্টে ফন্টের রচয়িতা হলেন নারায়ণ দেবনাথ। নেক্সট প্রশ্ন। বিস্তৃতির সাপেক্ষে কোন মহাসাগর বৃহত্তম? বিস্তৃতির সাপেক্ষে আটলান্টিক, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আর্কটিক মহাসাগর। আর্কটিক মহাসাগর। বিস্তৃতির সাপেক্ষে কোনটা সব থেকে বৃহত্তম? কোনটা বৃহত্তম? সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, সি রাইট আনসার। ওকে, নেক্সট প্রশ্ন বলছে কান্নার গেট, গেট অফ টিয়ার্স কোথায় অবস্থিত? মুম্বাই, নিউ দিল্লি, জেরুজালেম, আহমেদাবাদ। গেট অফ টিয়ার কোথায় অবস্থিত? কোথায়? জেরুজালেম ইজ দ্য রাইট আনসার, সি। নেক্সট প্রশ্ন 48, সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত? মুম্বাই, কলকাতা, চেন্নাই, নিউ দিল্লি। সাহিত্য একাডেমি, আমরা সাহিত্য একাডেমি পুরস্কারের কথাও শুনেছি। সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত? হেড অফিস নিউ দিল্লি। সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি, ফুটবল, ভোটিং, টেস্ট। সুনীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে কুস্তির সঙ্গে যুক্ত, কুস্তিগীর। লাস্ট প্রশ্ন। বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? কুচিপুড়ি, মণিপুরি, কত্থক, উড়িষ্যা, ওডিসি। কি? বিরজু মহারাজ কোথায় যুক্ত ছিলেন? উনি হলেন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী। এই ছিল আমাদের আজকের 1 নম্বর ক্লাসের 50টা জিকে, যার টোটাল আলোচনা করলাম এবং যার পিডিএফ তোমরা
এই চ্যানেলে উত্তর সহ ক্লারিফিকেশন সহ পেয়ে যাবে। আজকের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ভিডিও নিয়ে ঠিক পরের ক্লাসটায় 2 নম্বর ক্লাস নিয়ে হাজির হব। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।